আসন্ন এশিয়া কাপে ভারতের 15 কিংবা 16 যতজনেরই স্কোয়াড দিক না কেন সিলেকশন প্যানেল, আমি মনে করি এখানে অন্তত দুইজন পেস বোলিং অলরাউন্ডারের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পেস বোলিং অলরাউন্ডাররাই টিমের ব্যালেন্সটা বা ভারসাম্যটা ঠিকভাবে মেনটেন করতে পারে। তারা যদি লাইন আপে থাকে, তারা যদি প্রথম একাদশে থাকে, তাহলে কোনো ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি ব্যাটার কিংবা বোলার খেলাতে পারে। তো সেই কারণে পেস বোলার অলরাউন্ডারে থাকাটা খুবই জরুরি। আর এই জায়গা আমি মনে করি এই দুইটা স্পটের জন্য লড়াই হতে পারে তিনজনের মধ্যে, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে আর নীতিশ কুমার রেড্ডি। এর মধ্যে হার্দিক পান্ডিয়া তো অবশ্যম্ভাবী থাকবেনই, যদি তিনি কোনো ইঞ্জুরির কবলে না পড়েন, পুরোপুরি যদি ফিট থাকেন, তাহলে হার্দিক পান্ডিয়া যে একবারে চোখ বন্ধ করে এশিয়া কাপের ওই 15 বা 16 জনের স্কোয়াডে থাকবেন, সেটা তো এক প্রকার নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। মানে হার্দিক পান্ডিয়াকে ছাড়া ভারতের এই বর্তমান টি-20 টিমটা ভাবাই যায় না। তবে সেকেন্ড মানে পেস বোলিং অলরাউন্ডারকে যদি নিয়ে যেতে হয়, তাহলে এখানে লড়াইটা হবে দুজনের মধ্যে, ওই শিবম দুবে আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে। তো নীতিশ কুমার রেড্ডি তো ইংল্যান্ড সফরে তিনি চোট পেয়েছিলেন, ওই হাঁটুর চোটের কারণে তিনি ছিটকে গেছিলেন লর্ডস টেস্টের পরেই, যে কারণে তিনি লাস্ট দুইখানা টেস্টে পার্টিসিপেট করতে পারেননি। তো নি ইঞ্জুরি মানে এখন যে রিসেন্ট আপডেটটা দেখা গেছে, তাকে মোটামুটি 4 সপ্তাহ আর কি রিকভারি করতে সময় লাগবে, রিহ্যাবিলেশনের মধ্যে তিনি এখন রয়েছেন। তো তিনি তো ইঞ্জুরিটা পেয়েছিলেন ওই লর্ডস টেস্ট চলাকালীন, মানে সেটা শেষ হয়েছিল ওই জুলাই মাসের 14 তারিখে। তো 4 সপ্তাহ মানে 1 মাসের হিসাবে যদি আমরা কাউন্ট করি, তাহলে তার কিন্তু সুস্থ হয়ে ওঠার কথা এই 15 কিংবা 20 আগস্টের ভেতরেই। মানে এশিয়া কাপের বেশ অনেকটা আগেই নীতিশ কুমার রেড্ডি যদি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন, অন্তত 2 সপ্তাহ আগে তিনি যদি পুরোপুরি নিজের ফিটনেসটা ফেরত পেয়ে যান, তাহলে তিনিও কিন্তু ওই এশিয়া কাপের চূড়ান্ত 15 কিংবা 16 জনের স্কোয়াডে থাকার লড়াইয়ে ডেফিনেটলি চলে আসবেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। আর পরে রইল আরেকজন ওই শিবম দুবে, তো তিনিও কিন্তু এই জায়গায় মানে একদম চলে আসতেই পারেন চোখ বন্ধ করে। কারণ এর আগে ভারত যে লাস্ট সিরিজটা খেলেছে ইংল্যান্ডের এগেনস্টে এই বছরের শুরুর দিকে, সেখানে কিন্তু শিবম দুবে বেশ ভাইটাল একটা রোল প্লে করেছিলেন। শেষ 3টা ম্যাচে তিনি খেলেছিলেন আমার মনে আছে, সেখানে কিন্তু 2টা ম্যাচে তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স করেছিলেন। একটা ম্যাচে ব্যাট হাতে তো অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছিলেন, মানে এক প্রকার হারা ম্যাচ ওই হার্দিক পান্ডিয়ার সাথে একটা চমৎকার পার্টনারশিপ করে ভারতকে জেতাতে সাহায্য করেছিলেন। আর একটা ম্যাচে তিনি বল হাতে বেশ ভালো কন্ট্রিবিউট করেছিলেন। আর আইপিএলের প্রথম দিকে তিনি ব্যাট হাতে কিছুটা নিষ্প্রভ থাকলেও শেষের দিকে তিনি কিন্তু বেশ ভালো আবার কামব্যাক ঘটিয়েছিলেন। তিনি কিন্তু তার ওই আগুন ঝরা ফর্ম বা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা সেই স্কিলটা কিন্তু আবারও দেখিয়েছিলেন আইপিএলের একদম শেষ ভাগে গিয়ে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, শিবম দুবের বলিংটা কিন্তু খুব একটা আপ টু দ্য মার্ক নয়, মানে তার বলিংটা এক প্রকার মানে ক্যাজুয়ালি বলা চলে। তার মেন স্ট্রেংথ হচ্ছে ব্যাটিংয়ের জায়গা, পাওয়ার হিটিং করার জায়গা, মূলত স্পিনারদেরকে ওই মিড ওভার্সে টার্গেট করে তাদেরকে গ্যালারির বাইরে আছড়ে ফেলে দেওয়াটাই শিবম দুবের মেন রোল হয়ে থাকে যে কোনো টিমে। অপরদিকে নীতিশ কুমার রেড্ডির দিকে আপনি যদি তাকান, তার থেকে কিন্তু ব্যাটিং সার্ভিস বা বলিং সার্ভিস দুটোই এখন প্রপারলি আপনি পেতে পারেন। নীতিশ কুমার রেড্ডি সাম্প্রতিক সময় কিন্তু বলিংয়ে যথেষ্ট উন্নতি ঘটিয়েছেন, যার ছাপ আমরা দেখেছিলাম ওই লর্ডস টেস্টে। তিনি বলিং নিয়ে কিন্তু আলাদাভাবে খেটেছেন, বলিং কোচ মর্নি মর্কেলকে সঙ্গে নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন, অনেক ড্রিল করেছেন, অনেক স্কিল ওই জায়গায় রপ্ত করেছেন, যে কারণে বোলার নীতিশ কুমার রেড্ডি কিন্তু অনেক ইম্প্রুভ করেছেন সাম্প্রতিক সময়। আর তার ব্যাটিংয়ের স্কিলটাও যে বিন্দুমাত্র কমে যায়নি, সেটা কিন্তু লর্ডস টেস্টে একটা ইনিংসে তিনি কিন্তু বেশ ভালো মতোই বুঝিয়ে দিয়েছিলেন ওই চোয়াল চাপা পার্টনারশিপ করে। তো সেই কারণে আমার এখানে মতামত, নীতিশ কুমার রেড্ডি আর শিবম দুবে দুজনেই যদি পুরোপুরি ফিট থাকেন এশিয়া কাপের স্কোয়াডে থাকার জন্য, তাহলে আমি নীতিশ কুমার রেড্ডিকেই মানে ওই চূড়ান্ত স্কোয়াডে দেখতে চাই ওভার শিবম দুবে। তিনজন পেস বোলিং অলরাউন্ডারকে তো নিয়ে যাবে না, এটা মানে দুবাইয়ের কন্ডিশন, এখানে তো বল ঘুরবে ডেফিনেটলি, মানে বল খুবই টার্ন করবে। আর তার উপর মানে যখন প্রচণ্ড গরম থাকবে এই পার্টিকুলার টাইমটায়, তখন তো স্পিন আরও বেশি করে কাজ করবে। তো এই জায়গায় মানে তিনজন পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে যাওয়ার যখন কোনো প্রয়োজন নেই, হার্দিক পান্ডিয়া তো ডেফিনেটলি থাকবেই, আর তার ব্যাকআপ হিসেবে আমি এই জায়গায় নীতিশ কুমার রেড্ডিকেই দেখতে চাইছি। দুজন পেস বোলিং অলরাউন্ডারকেও হয়তো ভারত নিয়মিত খেলাবে না প্রথম একাদশে, একজনকেই খেলাবে, কিন্তু ওই ব্যাকআপ হিসেবে আমি আরেকজনকে নিয়ে যেতে চাইছি। আর নীতিশ কুমার রেড্ডি যদি পুরোপুরি নিজের ফিটনেসটা ফেরত না পান ওই এশিয়া কাপ শুরুর আগে কিংবা দল নির্বাচনের আগে, তখন তো ওই শিবম দুবে ছাড়া ভারতের সিলেকশন প্যানেলের হাতে আর কোনো অপশন থাকবে না, তখন তো শিবম দুবেকেই এক প্রকার বাধ্য হয় ওই ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে নিয়ে যেতে হবে। তবে শিবম দুবে যদি তার বলিংটা নিয়ে একটু স্কিল প্র্যাকটিস করতে পারেন, একটু যদি আলাদা করে টাইম দেন ওই নীতিশ রেড্ডির মতো, তাহলে তিনিও একজন যে যথেষ্ট ভালো স্কিলফুল বোলার হয়ে উঠতে পারেন, সেটা কিন্তু আমরা এর আগে অতীতে বেশ কয়েকবার দেখেছিলাম। তবে তিনি সেই স্কিলের জায়গাটাকে আর প্রপারলি আপডেট করেননি বলেই বোলার হিসেবে ওই শিবম দুবে কিন্তু নিজেকেও সেভাবে উন্নীত করতে পারেননি একটা নির্দিষ্ট পর্যায়ে। তবে আমি স্টিল বিশ্বাস করছি শিবম দুবে ডেফিনেটলি তার বলিং নিয়ে ব্যাটিং নিয়ে দুটোই কাজ করবে। নীতিশ কুমার রেড্ডিকে আমি প্রথম পছন্দ হিসেবে চাইছি, মানে সেকেন্ড অলরাউন্ডার হিসেবে। যদি তিনি বাই চান্স ওই জায়গায় ফিট হতে না পারেন, তাহলে ডেফিনেটলি শিবম দুবেকেই হয়তোবা সেকেন্ড অলরাউন্ডার হিসেবে বা ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে এশিয়া কাপে ওই ভারতের চূড়ান্ত 15 কিংবা 16 জনের স্কোয়াডে আমরা দেখতে পেলেও পেতে পারি। আপনারা কাকে চান সেকেন্ড অলরাউন্ডার কিংবা ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে ভারতের ওই এশিয়া কাপের স্কোয়াডে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।